মাত্র কয়েক ঘন্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। প্রশ্ন উঠে গেছে, আবার কি শুরু হতে চলেছে মহাযুদ্ধ? আর এতে কি এবার জড়িয়ে পড়বে গোটা বিশ্ব? আবার কি দেখা দেবে ভয়াবহ তেলের সংকট? চীন কি বিষয়টি হালকাভাবে নেবে, নাকি তারাও ছেড়ে কথা বলবে না ট্রাম্পকে? আর রাষ্ট্রসংঘই বা এর প্রতিক্রিয়া কিভাবে দিচ্ছে? ঘোষণাটা কি? মাত্র কয়েক ঘন্টা আগে 13ই জুলাই ফক্স নিউজের একটা ফোন ইন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমরা হরমুজ প্রণালী নিজেদের কাছেই রাখব, আমরাই সম্ভবত এটা পরিচালনা করব, আমরা হয়ে উঠব প্রণালীর গার্ডিয়ান, হয়তো আমরা একে বলবো গার্ডিয়ান এঞ্জেল। আর এর কিছুক্ষণ পরেই ট্রাম্পের নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এলো আসল ঘোষণাটি। আমেরিকা এখন থেকে পরিচিত হবে দ্য গার্ডিয়ান অব দ্য হরমুজ স্ট্রেট এই নামে। কিন্তু আসল কথাটা এলো এর একটু পরেই। আমেরিকা এর বিনিময়ে সব কার্গোর উপর 20% কর বসাবে। ট্রাম্পের যুক্তি, নিরাপত্তা দিতে খরচ তো লাগবেই। ট্রাম্প জানিয়েছেন এই প্রক্রিয়া শুরু হবে অবিলম্বে। আর এর প্রায় সঙ্গে সঙ্গেই মার্কিন নৌবাহিনী জানিয়ে দিল 14ই জুলাই বিকেল 4টে থেকে ইরানের সব বন্দর এবং উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর হবে। সব জাহাজকে সতর্ক করা হলো নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে। তাহলে কি পুরোদস্তুর যুদ্ধ আবার ফিরছে? ট্রাম্প আবার আগুন জ্বালিয়ে দিলেন গোটা বিশ্বে, ফের আগুন লাগালেন আমার আপনার মেহনতের উপার্জনেও। কারণ শুধু মুখের কথাই নয়, এই ঘোষণার কিছুক্ষণ পরেই আমেরিকা নতুন করে ইরানে হামলা চালিয়েছে। ইরানও পাল্টা জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, ওমান আর জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। মানে গত জুনে সই হওয়া যুদ্ধবিরতি এখন কার্যত আবর্জনার বাক্সে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র স্পষ্ট বলে দিয়েছেন, আগেও সতর্ক করেছি, এখনও করছি, আমেরিকাকে হরমুজ প্রণালী পরিচালনায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো বাধার জবাব জোরালোভাবে দেবে। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অবশ্য অন্য পথ নিয়েছেন। রাগ নয়, বিদ্রূপের পথ। তিনি এক্সে লিখেছেন, ট্রাম্প ঠিকই বলেছেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করলে প্রতিদান তো পাওয়াই উচিত। সঙ্গে জুড়ে দিয়েছেন আর একটা কথা, ইরান বরাবরই প্রণালীর গার্ডিয়ান ছিল, চিরকাল থাকবে। তারপর দর কষাকষির ভঙ্গিতে বললেন, 20% তো অনেক বেশি, আমরা ন্যায্য নেব। আসুন আজকের এই এপিসোডে পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি তোলপাড় চলছে তা জানার চেষ্টা করি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মাত্র একদিন আগেই আমেরিকা এবং ইরানের মধ্যে 11 ঘন্টার একটা বৈঠক হয়েছিল। ট্রাম্পের কথায় সব বিষয়ে সমঝোতাও হয়ে গিয়েছিল। কিন্তু বৈঠক শেষে ইরানিরা ফোন করে জানায় তাদের কিছু পরিবর্তন দরকার। ট্রাম্প নাকি বিরক্ত হয়ে বলেন, পরিবর্তন? আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে কি এবার এই যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে সব পক্ষ? এই প্রশ্নের উত্তরটা উদ্বেগজনক। কারণ এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা লাগছে সেই সব দেশগুলোর যাদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। উপসাগরীয় অঞ্চলের এক সূত্রকে উদ্ধৃত করে আমেরিকার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এই টোলের বিষয়ে এখনো পর্যন্ত তার মিত্রদের সঙ্গেও কোনো কথা বলেনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার কেউই জানতো না এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন ট্রাম্প। এর আগেও সংযুক্ত আরব আমিরশাহী যুদ্ধবিরতি নিয়ে কড়া প্রশ্ন তুলেছিল। তাদের ভাষায় সৌজন্যের যুগ শেষ হয়ে গেছে। এখন নতুন করে এই একতরফা ঘোষণা উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। কারণ এই প্রণালী দিয়ে তাদেরও তেল রপ্তানি হয়। বোঝাটা শেষ পর্যন্ত তাদের ঘাড়েই কি এসে পড়বে? এই প্রণালী দিয়ে ইউরোপের গ্যাস, তেল এবং সারের একটা বড় অংশ আসে। 20% টোল বসলে প্রতি ব্যারেলে প্রায় $16 করে বাড়তি খরচ যোগ হবে। আর এটা ইউরোপের মানুষদের উপরই চাপবে, যেমন তা চাপবে আমাদের মতো দেশেও। আর তাই সংক্ষেপে বলা যায়, ইউরোপ আইনি এবং কূটনৈতিকভাবে ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছে।
তাকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করেছে, কিন্তু এই সিদ্ধান্তের পরে অর্থনৈতিক ক্ষতি থেকে তাদের বাঁচার কোনো উপায় নেই। আর আমেরিকার নিজেদের ভেতরেও কিন্তু এ ব্যাপারে ঐক্যমত্য নেই। আমেরিকার সেনেট এক পর্যায়ে 50-48 ভোটে একটা প্রস্তাব পাশ করেছিল। সেই প্রস্তাবে ট্রাম্পকে ইরান সংঘাত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ট্রাম্পের দলের 4 জন রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স, বিল ক্যাসিডি, লিসা মুরকাউস্কি এবং র্যান্ড পল ডেমোক্রেটদের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পের বিপক্ষে ভোট দেন। সেনেটের নেতা চাক সুমার বলেছিলেন, এই যুদ্ধ আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ সামরিক ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। সেনেটর কোরি বুকার সতর্ক করেছিলেন, দুই দলই যুদ্ধ ক্ষমতার প্রশ্নে নির্লিপ্ত আচরণ করছে, আর এই নির্লিপ্ততা ভবিষ্যতে কিউবা বা উত্তর কোরিয়ার মতো দেশেও একতরফা হামলার সাহস যোগাতে পারে। তবে সব ডেমোক্র্যাট একমত নন। সেনেটর জন ফেটারমান বারবার নিজের দল থেকে সরে গিয়ে যুদ্ধ ক্ষমতার প্রস্তাব আটকাতে রিপাবলিকানদের সঙ্গী হয়েছেন। মানে তিনি ইসরায়েলি লবির হয়ে কাজ করছেন। মানে এই সংকট শুধু আমেরিকা এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে চলেছে উপসাগরীয় বিশ্ব, ইউরোপের বাজার এবং এশিয়ার অর্থনীতি সবার উপরে। তাহলে তেল সংকট কি আবার ফিরছে? উত্তরটা একেবারে স্পষ্ট। ট্রাম্পের ঘোষণার পরপরই ব্রেন্ট ক্রুডের দাম লাফিয়ে উঠেছে 9.6%। বন্ধ হয়েছে ব্যারেল প্রতি $83.30। এটা 2020 সালের মে মাসের পর সবচেয়ে বড় একদিনের দাম বৃদ্ধি। WTI ক্রুডও বেড়েছে প্রায় সমান হারে, আর শেয়ার বাজারের সূচক একসঙ্গে পড়েছে। তথ্য বলছে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ হরমুজ প্রণালী পার হতো। রবিবার গেছে মাত্র 6টি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের প্রায় 1 বিলিয়ন ব্যারেল মজুদ তেল এখন নিঃশেষের পথে। নতুন করে তা পূরণ করা যাচ্ছে না। বন্ধ থাকা শোধনাগারগুলো এখনো চালু করা যায়নি। এখন প্রশ্ন, চীন কি বিষয়টি হালকাভাবে নেবে? তারা কি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবে নাকি চুপ করে থাকবে? চীনের অবস্থান এখনো পর্যন্ত সরাসরি সংঘাতের নয়, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়েও বসে নেই। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীন এতদিন আমদানি অনেকটাই কমিয়ে রেখেছিল, কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে চীনের শোধনাগারগুলো ফের আমদানি বাড়াচ্ছে, অর্থাৎ তারা বাজারে সক্রিয়ভাবে ফিরছে। আগে চীনের পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট বলেছিল, বল প্রয়োগ কোনো সমাধান নয়, আলোচনাই একমাত্র ঠিক পথ। এই সংঘাত কখনোই হওয়া উচিত ছিল না এবং এর দ্রুত সমাধান করাও দরকার আমেরিকা, ইরান এবং আঞ্চলিক দেশগুলো এবং গোটা বিশ্বের স্বার্থে। এমনকি ট্রাম্প নিজেও একসময় স্বীকার করেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও চান প্রণালী খুলে যাক। অর্থাৎ চীন সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে গলা তোলেনি, কিন্তু তারা নিজেদের স্বার্থ 16 আনা বুঝে নিয়েছে। যুদ্ধের সময় তারা ইরানের পাশেও দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজারে চীনের আচরণই ঠিক করে তেলের দাম কতটা বাড়বে বা কমবে। তাদের কথা, চীনই আসলে বাজারের অদৃশ্য হাত, যারা নিজেদের আমদানি কমিয়ে বা বাড়িয়ে দামের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। ট্রাম্পের এই নতুন টোল ঘোষণা এখন সেই ভারসাম্যকেই নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। রাষ্ট্রসংঘের অবস্থান এখানে সবচেয়ে স্পষ্ট এবং কঠোর। তাদের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, সংক্ষেপে IMO, ট্রাম্পের এই পোস্টের পর বিবৃতি দিয়েছে। তারা বলেছে, তাদের অবস্থান বরাবরই এক, আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত প্রণালীতে কোনো ফি বসানোর তারা ঘোর বিরোধী। তাদের কথায়, শুধু প্রণালী পার হওয়ার জন্য বাধ্যতামূলক টোল চাপানোর কোনো আইনি ভিত্তিই নেই। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই একই কথা কিছুদিন আগেই বলেছিলেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছিলেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথে টোল বা ফি বসাতে পারে না, এটাই আন্তর্জাতিক আইন। আর আজ সেই আমেরিকাই নিজেদের নীতি উল্টে দিল। রাষ্ট্রসংঘের চোখে এটা তাই শুধু ইরানের বিরুদ্ধেই সিদ্ধান্ত নয়, এটা গোটা আন্তর্জাতিক ব্যবস্থার নিয়মকেই চ্যালেঞ্জ করা। এবার আসা যাক পুরো নাটকের বিশ্লেষণে। বোঝার চেষ্টা করি ট্রাম্পের এই কথার আসল অর্থ কী।
প্রথমত, এটা একটা অর্থনৈতিক আধিপত্যের চেষ্টা, সোজা কথায় যাকে দাদাগিরির ট্যাক্স চাপানো বা তোলা আদায় বলা যায়। নিজেদের সামরিক শক্তি দিয়ে একটা আন্তর্জাতিক বাণিজ্য পথ দখল করে তার উপর কর বসানো, এটা ঔপনিবেশিক যুগে হতো। বিশ্বের প্রায় 1/5 তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। এই পথকে নিয়ন্ত্রণ করা মানে বিশ্ব অর্থনীতির একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করা। আর ট্রাম্প সাহেবের মনের বাসনা কিন্তু এটাই, তিনি সবকিছু কন্ট্রোল করবেন। দ্বিতীয়ত, এটা আন্তর্জাতিক আইনের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাষ্ট্রসংঘের সংস্থা নিজেই বলেছে এর কোনো আইনি ভিত্তিই নেই, অথচ যে আমেরিকা বহু বছর ধরে নিজেকে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার রক্ষক বলে দাবি করে এসেছে, সেই দেশই আজ সেই নিয়ম নিজেই ভাঙছে। তৃতীয়ত, এটা একটা বিপজ্জনক দ্বিচারিতার গল্প। ইরান টোল বসাতে চাইলে বলা হচ্ছে সেটা অবৈধ, আর আমেরিকা একই কাজ করলে সেটা নিরাপত্তা সেবার ন্যায্য মূল্য। আশ্চর্য যুক্তি। আরাগাচির বিদ্রুপাত্মক জবাব ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছে। তিনি ট্রাম্পের নিজের যুক্তিকে ব্যবহার করে আমেরিকাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। চতুর্থত, এটা আমেরিকার নিজের গণতান্ত্রিক কাঠামোর ভেতরেও একটা গভীর ফাটল একেবারে প্রকাশ করে দিয়েছে। আমেরিকার সংসদ বারবার যুদ্ধ থামানোর চেষ্টা করেছে। ট্রাম্পের দলের রিপাবলিকান সেনেটরদের একাংশ বিদ্রোহ করেছেন। তবুও প্রেসিডেন্ট একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন। যুদ্ধ ক্ষমতা আইন কার্যত অকার্যকর হয়ে পড়েছে আমেরিকাতেই। পঞ্চমত আর সব থেকে বিপজ্জনক দিকটা হলো উপসাগরীয় মিত্ররাও এ নিয়ে পুরোপুরি অন্ধকারে। যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে। এই আচরণ ভবিষ্যতে আঞ্চলিক মিত্রদের আস্থায় বড়সড় ধাক্কা দিতে পারে। হরমুজ প্রণালী তাই এখন শুধু একটা জলপথ নয়, এটা এখন একটা আন্তর্জাতিক ক্ষমতা দখলের লড়াইয়ের মঞ্চ। এর একপাশে ট্রাম্প, যিনি নিজেকে গার্ডিয়ান ঘোষণা করে গোটা বিশ্বকে নিজের কবজায় আনতে চাইছেন, আর অন্য পাশে ইরান, নিজের ভূখণ্ড আর সমুদ্র সীমার উপরে সার্বভৌমত্বের দাবি নিয়ে তারা অনড়। মাঝখানে আটকে রয়েছে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার আর কোটি কোটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এই নাটকের শেষ কোথায় আমরা কেউই জানি না, তবে একটা জিনিস স্পষ্ট, পাগলা জগাই ট্রাম্পের হাতে হরমুজের দখল গেলে তা হবে বিশ্বের সব থেকে বড় ক্ষতির অশনি সংকেত। বিশ্বের অন্য শক্তিগুলো কি তা হতে দেবে? আর সেজন্য কি যুদ্ধ অনিবার্য? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।